আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে ভিডিও প্রদর্শনের মাধ্যমে আলোচনা করতে যাচ্ছি একটি ইলেকট্রনিক্স সার্কিট টাইপ রেফ্রিজারেটর, নন ফ্রোস্ট টাইপ রেফ্রিজারেটর। এটিকে ইলেকট্রনিক্স বাদ দিয়ে ইলেকট্রিক্যাল সার্কিটে রূপান্তরিত করার বিষয়ে মূলত আমরা আলোচনা করব। তো ইলেকট্রনিক সার্কিট এতদিন তো ভালোই ছিল, ভালো চলতো, তা এখন কেন পরিবর্তন করব, এটা অনেকেই বলতে পারেন। সেটি ক্লিয়ার করে দিই। একটি ইলেকট্রনিক্স বা রেফ্রিজারেটর যখন দীর্ঘদিন পর্যন্ত চলে, গ্রাহক ব্যবহার করে, এটি পুরাতন হয়ে যায়। দেখাই যাচ্ছে অনেকটা পুরাতন। এর মধ্যে পিপিলিকা, তেলাপোকা এবং অন্যান্য পোকামাকড় প্রবেশ করে এর যে সার্কিট, তারপর এর যে ওয়্যারিংয়ের যে জয়েন্টগুলো, ওয়্যার ক্লিপ, সেগুলিতে প্রবেশ করার ফলে এক ধরনের জলীয় কণা এখানে প্রবেশ করে। তাতে করে শর্ট সার্কিট হয়, একটা বিঘ্নতা ঘটে, চলাচলে একটা বিঘ্নতা ঘটে, যার ফলে বারবারই এই ইলেকট্রনিক্স যে রেফ্রিজারেটর এটি সমস্যা দেখা দেয়। এটা হলো ইলেকট্রনিক্স থার্মোস্ট্যাট সুইচ। এর পরিবর্তে একটা ইলেকট্রিক্যাল থার্মোস্ট্যাট সুইচ লাগাতে হবে। তো আগের যে ফাংশনগুলো ছিল, যেভাবে নিয়ন্ত্রণ করা হতো, প্রায় একই রকম থাকবে, কিন্তু ভিতরের কিছু পার্টস, যেমন এখানে আছে যে টেম্পারেচার সেন্সর, যেটা ডিপে থাকে, এটা পরিবর্তন হবে। হিটার যে ছিল, হিটার আগের মতোই থাকবে, হিটার পরিবর্তন করা হবে না। থার্মাল ফিউজও পরিবর্তন করা হবে না। কুলিং ওভারলোড পরিবর্তন করা হবে, এটা দীর্ঘ বছর হয়ে গেছে। রিলে ওভারলোড পরিবর্তন করার প্রয়োজন নেই। টাইমার মোটর এখানে নেই। টাইমার মোটরের পরিবর্তে এখানে আছে একটি ইলেকট্রনিক সার্কিট। এই ইলেকট্রনিক সার্কিটটা পরিবর্তন করতে হবে। ডোর সুইচ, ডোর ল্যাম্প, কুলিং ফ্যান মোটর, এগুলির পরিবর্তন করার প্রয়োজন নেই। এই যে পাইপের সঙ্গে লাগানো আছে, এটা হলো থার্মাল ফিউজ হিসেবে কাজ করে। আর অ্যাকুমুলেটরের কাছে যে জিনিসটা লাগানো আছে, দেখা যাচ্ছে সাদা রঙের, এটা হলো কুলিং ওভারলোড প্রোটেক্টরের মতো কাজ করে। এটা এক ধরনের সেন্সর। তো এই ইলেকট্রনিক্স যে রেফ্রিজারেটর, এটাকে ইলেকট্রিক্যাল সার্কিটে রূপান্তরিত করার যে কারণ, সেটি তো আমি বলেই ফেললাম। যে দীর্ঘ বছর ধরে যদি একটা রেফ্রিজারেটর চলে, এর যে যন্ত্রাংশগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়, এবং বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে এই সকল পার্টসগুলো পাওয়া যায় না, যার কারণে টেকনিশিয়ান এবং গ্রাহক উভয়ের জন্য একটা পেরেশানির কারণ হয়ে দাঁড়ায়। তো এই রেফ্রিজারেটরগুলোকে যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে রূপান্তরিত করে দিই, তাহলে কি হবে, যে জেলা বা উপজেলায় বা ইউনিয়ন পর্যায়েও এই টাইমার মোটর, কুলিং ওভারলোড প্রোটেক্টর, থার্মোস্ট্যাট সুইচ, হ্যাঁ, এই যন্ত্রাংশ, এই পার্টসগুলো, সরঞ্জামাদিগুলি পাওয়া যাবে। কিন্তু ইলেকট্রনিক সার্কিটের এবং সার্কিট সেন্সর, এগুলি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এবং এগুলি সমস্যা হয় বেশি পরিমাণে, অল্পতেই সমস্যার সৃষ্টি হয়। আর ইলেকট্রিক্যাল যে ডিভাইস বা যন্ত্রাংশ, সরঞ্জামাদিগুলো আছে, এগুলি সহজে সমস্যা হয় না, যার কারণে এটি দীর্ঘদিন পর্যন্ত চলে। আর এই সুবিধাগুলোর জন্যই এটাকে ইলেকট্রনিক্স থেকে ইলেকট্রিক্যাল সার্কিটে রূপান্তরিত করা হচ্ছে। তো ইলেকট্রিক্যাল সার্কিটে রূপান্তরিত করার পূর্বে আমাদেরকে যেটি করতে হবে, এই রেফ্রিজারেটরের ক্যাচিংগুলো খুলতে হবে। যে সকল স্থানে ইলেকট্রিক্যাল সরঞ্জামাদিগুলো থাকে, যেমন এখানে এই যে নরমাল চেম্বার খোলা হলো বা নরমাল ক্যাবিনেট খোলা হলো, এটা হচ্ছে ড্যাম্পার লাইন। এখানে ড্যাম্পার থার্মোস্ট্যাট আছে। এই ড্যাম্পার থার্মোস্ট্যাট পরিবর্তন করার প্রয়োজন হবে না, কারণ এটা ম্যানুয়ালি চলে। এটা পরিবর্তন করার প্রয়োজন নেই। ডোর ল্যাম্প, ডোর সুইচ, এগুলোর পরিবর্তন করার প্রয়োজন নেই। তবে এগুলোর যে ওয়্যারটা, ইলেকট্রিক্যাল যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা কিছুটা পরিবর্তন করে মিলিয়ে দিতে হবে। এর যে হিটার আছে, এই যে নিচে চেম্বারের ঠিক নিচে 1 থেকে 1.5 ইঞ্চি নিচে, এটা পরিবর্তন করার প্রয়োজন হবে না। তবে যদি অকার্যকর হয়, ভাঙা থাকে, সেই ক্ষেত্রে এটাকে পরিবর্তন করতে হবে।
থার্মাল ফিউজটা অনেকটা পুরাতন হয়ে গেছে, যদি ভালো থাকে পরিবর্তন না করলেও চলবে, তবে পরিবর্তন করে দিলে ভালো হয়। এই যে আমরা এটাকে পরিবর্তন করে দিয়েছি ইতিমধ্যে, একটা নতুন কুলিং ওভারলোডও লাগিয়ে দিয়েছি। এবং এর যে অন্যান্য ওয়্যারিংগুলো আছে, যেমন এখানে যে থার্মোস্ট্যাট সুইচের জন্য লাইন করা হলো, কুলিং ফ্যানের জন্য বৈদ্যুতিক ওয়্যার টানা হলো, ডোর সুইচে যে তা ওয়্যারগুলো আছে সেগুলোকে আমরা শুধু মিলিয়ে দিব। ডোর সুইচের যে কমন টার্মিনাল আছে, কমন টার্মিনাল থেকে সরাসরি যাবে নিউট্রালে, এবং এনও যাবে কুলিং ফ্যানের সাথে, আর এনসি যেটা নর্মালি ক্লোজড সেটা যাবে লাইটের সঙ্গে, ক্যাবিনেট ল্যাম্পের সঙ্গে। আর থার্মোস্টেটের 2 পিন থার্মোস্টেটের ক্ষেত্রে এটা এল এবং সি, এটা পরিবর্তন হয়ে গেলেও অসুবিধা নেই। এলের মধ্যে নিয়ম হচ্ছে লাইন লাগানো, এবং সি থেকে কম্প্রেসরের লাইন যাবে, অথবা টাইমার হয়ে থার্মোস্টেট থেকে টাইমার হয়ে কম্প্রেসরে যাবে। আর ওয়্যারিং করার নিয়মটা হচ্ছে এমন যে প্রথমে আমরা ফেজ এবং নিউট্রাল নেব। ফেজ টার্মিনাল সরাসরি থার্মোস্টেট সুইচের এলের সঙ্গে যুক্ত হবে। থার্মোস্টেট সুইচের সি থেকে সরাসরি টাইমার মোটরের যে 3 নাম্বার টার্মিনাল আছে, 3 নাম্বার টার্মিনালের সঙ্গে যুক্ত হবে। আর 4 নাম্বার টার্মিনাল থেকে আমরা কম্প্রেসর মোটরের যে ওভারলোড প্রোটেক্টর আছে সেখানে সংযোগ করে দেব, এবং রিলে থেকে সরাসরি নিউট্রালে একটি লাইন যুক্ত হবে। কম্প্রেসরের কাজ শেষ। এখন এই যে থার্মোস্টেট সুইচের যে এল লাইন, যেখান থেকে আমরা যেখানে ফেস ইনপুট হলো, সেই থার্মোস্টেটের ইনপুট থেকে আমরা ক্যাবিনেট ল্যাম্পের জন্য একটি লাইন নেব। আর ক্যাবিনেট ল্যাম্প থেকে আরেকটি অংশ, বিপরীত যে তারটা থাকে ওয়্যার, সেটা যাবে ক্যাবিনেট সুইচের সঙ্গে, এবং সুইচ থেকে একটি ওয়্যার যাবে নিউট্রালের সঙ্গে। আবার এটা হলো ক্যাবিনেট ল্যাম্পের কাজ শেষ। এখন হচ্ছে ক্যাবিনেটের যে কুলিং ফ্যান থাকে, সেই কুলিং ফ্যানের সংযোগ হচ্ছে এমন, আমরা দুইভাবে দিতে পারি। একটা হলো যে কম্প্রেসরের যে কমন টার্মিনাল আছে, বা টাইমার মোটরের যে 4 নাম্বার টার্মিনাল যেখান থেকে কম্প্রেসরের লাইন গিয়েছে, সেখান থেকে সরাসরি ফ্যানের সঙ্গে একটি লাইন যুক্ত করে অপর তারটি আমরা ডোর সুইচের সঙ্গে যুক্ত করতে পারি। অথবা যে ডোর সুইচের মধ্যে যে নিউট্রাল আছেই, এখন এখান থেকে নিউট্রাল সাপ্লাই হবে কুলিং ফ্যান মোটরে, এবং কুলিং ফ্যান মোটরের যে অন্য আরেকটি তার আছে, সেটা থার্মোস্টেট সুইচের যে আউট লাইন বা আউটপুট লাইন আছে সেখানে যুক্ত করে দিতে পারি। অর্থাৎ থার্মোস্টেট সুইচের সি টার্মিনাল থেকে যে 3 নাম্বার টার্মিনালে গেল ওই যে টাইমার মোটরে, সেই তারের সঙ্গে যদি আমরা যুক্ত করে দিই, যখনই থার্মোস্টেট অফ হবে বা ট্রিপ করবে, তখনই কুলিং ফ্যান মোটর অফ হবে। আর যদি 4 নাম্বার টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিই কুলিং ফ্যান মোটর, তাহলে থার্মোস্টেট সুইচ অফ হলেও কুলিং ফ্যান অফ হবে, এবং যতক্ষণ পর্যন্ত টাইমার অফ থাকবে বা কম্প্রেসর চলবে না, ততক্ষণ পর্যন্ত ফ্যানও চলবে না। আর যখন কম্প্রেসর মোটর চলবে, তখন ফ্যানও চলবে। এই দুইভাবে কুলিং ফ্যান মোটরের সংযোগ করা যায়। তাহলে কুলিং ফ্যানের কাজ শেষ। এখন হচ্ছে হিটারের সংযোগটা দিতে হবে এভাবে যে টাইমার মোটরের 2 নাম্বার টার্মিনাল থেকে সরাসরি যাবে কুলিং ওভারলোড প্রোটেক্টর, কুলিং ওভারলোড প্রোটেক্টর থেকে যাবে থার্মাল ফিউজে, এবং থার্মাল ফিউজ থেকে একটি লাইন যাবে হিটারে, এবং হিটারের অপর প্রান্ত যাবে সরাসরি নিউট্রালে। এই হলো হিটারের সংযোগ। এরপর আমরা টাইমার মোটরের যে নিউট্রাল টার্মিনাল সেটি যুক্ত করব কীভাবে। নিউট্রালের টার্মিনাল সংযোগ করার জন্য কুলিং ওভারলোড এবং হিটারের কুলিং ওভারলোড এবং থার্মাল ফিউজের যে মাঝখান থেকে একটি লাইন টেনে সরাসরি যাবে টাইমার মোটরের নিউট্রাল হিসেবে, এবং এখান থেকেই সর্বাধিক ব্যবহৃত হয়, এবং এটাই সঠিক বলে বিবেচিত হয়। এইটার বাইরে যদি কেউ কাজ করেন, তাহলে সেই রেফ্রিজারেটরটি ভালো চলবে বলে আমার বিশ্বাস হয় না, এবং আমি সেভাবে করিও না। আমি কাজগুলো করি কুলিং ওভারলোড এবং থার্মাল ফিউজের মাঝ থেকে। এবং এই ওয়্যারিংগুলোর মধ্যে যে ছোট লোডগুলো আছে, যেমন হিটার, ক্যাবিনেট ল্যাম্প,
ক্যাবিনেট, কুলিং ফ্যান, মোটর এগুলোর জন্য ন্যূনতম 1476 তার ব্যবহার করতে পারি। আর কম্প্রেসরের জন্য ন্যূনতম 2376 তার বা ওয়্যার আমরা ব্যবহার করতে পারি। এতে করে কোনো দুর্ঘটনা বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটি হবে না। তো এই ছিল আজকের আলোচনা। যদি আরও কারোর জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন, তার মাধ্যমে আমরা আরও নতুন নতুন আলোচনা নিয়ে আসবো এবং এ ব্যাপারে আপনাদের জবাব দেব। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।